হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেন। আগের দিন তুমি পার্ট 7টা যদি পড়েছো তাহলে পার্ট 8টা অবশ্যই ফলো করবে। এবার পার্ট 7-এ তোমরা দেখেছিলে ফল্ডারকে ক্লেভার জেরা করছিল, শেষ স্টেজটার কথা বলছি আমি। এবং ওখানে ক্লেভার কি বলেছিল যে তুমি যদি জিনিসটা এক মুহূর্তে ভুলের জন্য করে ফেলেছো তাহলে বলে দাওনি কেন, তাই না? সেটাকে স্বীকার কেন করে নাওনি? এত দূর অবধি হয়েছিল, মানে পিডিএফটা যত সম্ভব 71 পেজ, লেটসি, হ্যাঁ 71 পাতা, ঠিক আছে। তাহলে দেখো এখানে ক্লিভার কি বলল, অ্যান্ড দ্যাট ডিডন্ট লিড ইউ টু অ্যাভাউ হোয়াট ইউ হ্যাভ ডান। এবার কি বলছে, তোমার এই যে এক মোমেন্টের ম্যাডনেসের জন্য যে ফর্জারিটা তুমি করেছো সেটা তোমার স্বীকার করতে, মানে তুমি সেইটাকে প্রিভেন্ট কি করেছে স্বীকার করতে, সেটা কি প্রিভেন্ট করেছে বলেছে দ্যাট ডিড নট লিড ইউ। লিড মানে নেতৃত্ব দেওয়া, বলা, এরকম। লিড থেকে কি এসছে, লিডার যেমন হয়, ঠিক আছে। যে অল মোমেন্টেড ভুলের জন্য তুমি কি সেটা স্বীকার করোনি, ঠিক আছে। তুমি জেনে শুনে ভুল করলে হয়তো স্বীকার করতে, মোমেন্টের ভুলের জন্য সেটা তুমি স্বীকার করতে পারোনি নাকি, এরকমভাবে জিজ্ঞাসা করছে ক্লিভার। আর এখানে অ্যাভাও শব্দটার অর্থ ডিক্লেয়ার, এই লাইনটা হয়েছিল আগের দিন যত সম্ভব। ফল্ডার কি বলছে দেখো, সালেনলি। ফল্ডার একদম সে দুঃখী দুঃখী ভাবে মূর্ছে গিয়ে এরকম সালেন, সালেন মানে যেখানে মানুষের মানে জীবনে মানুষের শরীরের তার ভাইটালিটিটা থাকে না, ঠিক আছে। সে তোমার প্রায় যেরকম ডেথ, মানুষের মৃত্যু হয় যেরকম হয় সেরকম খুবই মূর্ছে গিয়ে বলল, আই মেন্ট টু রাইট হোয়েন আই গট আউট দেয়ার আই উড হ্যাভ রিপেইড দ্য মানি। ফল্ডার এখানে কি বলছে দেখো, ফল্ডার বলছে আমি যখন চলে যেতাম রুথ হানিওয়েলকে নিয়ে, ঠিক আছে, সাউথ আমেরিকা, তখন আমি সেই ব্যাপারটা লিখে যেতাম, মানে আমি ফর্জারিটা করেছি এবং আমি টাকাটা যে রিপেইড, পেইড মানে জমা দেওয়া, রিপেইড অর্থাৎ পুনরায় জমা দেওয়া, মানে টাকাটা এই ফর্জারি ব্যাপারটা আমি স্বীকার করে টাকাটাকে পুনরায় ফেরত দিতাম, জমা দিতাম। দ্য জাজ কি বলছে দেখো, এবার জাজের মাঝে মাঝে একটা করে কথা, এমন এমন কথা বলছে দেখো, কি বলছে দেখো, বাট ইন দ্য মিন টাইম ইউর ইনোসেন্ট ফেলো ক্লার্ক মাইট হ্যাভ বিন প্রসিকিউটেড। কিন্তু এর মধ্যে মানে তুমি যতক্ষণ মানে চলে যেতে রুথকে নিয়ে, তারপরে লিখতে, সেটা আবার পড়তো, ততক্ষণে তোমার ফেলো ক্লার্ক বলতে কাকে বলেছে বলো তো, ডেভিসকে, ঠিক আছে, যে অস্ট্রেলিয়াতে আছে, যে নেই এখানে, মানে ওকেই তো সন্দেহটা করতো প্রথমে। এবার বলছে যে তাহলে ডেভিসকে ততক্ষণে আদালতে হাজির করে তাকে প্রসিকিউট করা হতো, তাকে জিজ্ঞাসাবাদ করতে আরম্ভ করা হতো, ঠিক আছে। ফল্ডার কি বললো, আই নিউ হি ওয়াজ এ লং ওয়ে অফ ইউর লর্ডশিপ। আমি তো জানতাম লর্ডশিপ মানে ইয়েকে বলছে, জাজকে, যে সে অনেকটা দূরে আসে, তাই সহজে গ্রেপ্তার হয়তো হবে না, সেটা ফল্ডার বলছে দেখো। আই থট দেয়ার উড বি টাইম, আমি ভেবেছিলাম এসবের জন্য সময় থাকবে, ঠিক আছে ব্যাপারটা। হয়তো এই যে এত তাড়াতাড়ি এরা জানতে পেরে যাবে ফর্জারির ব্যাপারটা, সেইটা ফল্ডার ভাবেনি। আই ডিডন্ট থিঙ্ক দে উড ফাইন্ড ইট আউট সো সুন। এই যে বলছে আমি এইটা একদমই ভাবিনি, জানেন, যে এত তাড়াতাড়ি এই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে, বুঝে নেবে ওরা, ঠিক আছে। ফ্রম বলছে দেখো, আই মাইট রিমাইন্ড your lordship that as Mr. Walter Howe had the checkbook in his pocket till after Davis had sailed. আচ্ছা, প্রথমে বলে রাখি, পরের স্ট্যান্ডাটা বোঝার জন্য এই স্ট্যান্ডাটা ভালোভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে, একটু কঠিন। এখানে বলছে দেখো, আই মাইট রিমাইন্ড ইয়োর লর্ডশিপ দ্যাট মিস্টার ওয়াল্টার হাউ, অর্থাৎ জেমস হাওয়ের সান, যে বললো যে আমি আপনাকে মনে করাতে চাই লর্ডশিপ, ঠিক আছে, জাজকে বলছে এবং সকলকে, সকলের উদ্দেশ্যেই বলছে যে চেক বইটা কিন্তু আমাদের ওয়াল্টার হাওয়ের পকেটে ছিল, ঠিক আছে। তাই মানে যখন ডেভিস চলে গিয়েছে, ডেভিস অস্ট্রেলিয়া সেল করেছে, তারপরে চেক বইটা তোমার যেটা অল্টার করেছিল তারপরে ফল্ডার, সেই বইটা কিন্তু পকেটে ছিল, তাই ডেভিসের উপরে সন্দেহটা পড়তো না, সেটাই বলছে দেখো। ইফ দ্য ডিসকভারি হ্যাড বিন মেড অনলি 1 day later, Falder himself would have left, the suspicions would have attached to him and not to Davis from the beginning. তাহলে কি বলছে, যেহেতু চেক বইটা আমাদের তোমার ওয়াল্টার হাওয়ের পকেটে ছিল, তাই যদি রুথ হানিওয়েলকে নিয়ে ফল্ডার যেতে সক্ষম হতো, তখন সমস্ত দায়টাই ফল্ডারের উপরেই পড়তো, ডেভিসের উপর পড়তো না। কেননা ডেভিস তো চেক অল্টার করার সুযোগই পায়নি, ডেভিস তো চলে গিয়েছে তার আগেই, আর চেক বইটা তখন অফিসেও ছিল না, ওয়াল্টার হাওয়ের পকেটে ছিল। দ্য জাজ কি বললো দেখো, দ্য কোয়েশ্চেন ইজ ওয়েদার দ্য প্রিজনার নিউ দ্যাট সাসপিশনস উড লাইট অন হিম। আচ্ছা, লাইট অন মানে একটা আলোকপাত ঘটানো, মানে পড়া, ঠিক আছে, হিমসেলফ আর নট টু ডেভিস। তাহলে জাজ বলছে কোয়েশ্চেনটা তো এইটাই, প্রশ্নটা এইটাই, যে আমাদের প্রিজনার অর্থাৎ ফল্ডার কি জানতো যে এই সমস্ত দোষটা তার উপর পড়বে,
সেটা কি জানতো যে ডেভিসের উপর পড়বে না, তার উপর জানতো। টু ফল্ডার শার্পলি, ফল্ডারের দিকে তীক্ষ্ণভাবে তাকালো গোয়েন্দার মতো, ঠিক আছে। ডিড ইউ নো দ্যাট মিস্টার ওয়াল্টার হাউ হ্যাড দ্য চেক বুক টিল আফটার ডেভিস হ্যাড সেইলড? তাহলে বলছে দেখো তুমি কি জানতে যে মিস্টার ওয়াল্টারের কাছেই চেক বইটা আছে ডেভিস যাওয়ার পরে, ডেভিস অস্ট্রেলিয়া গমন করার পরে চেক বইটা ওর কাছেই ছিল। ফল্ডার কি বলছে, আই আই থট হি, ফল্ডার এখানে যাই হোক ও কিন্তু আটকে গেল দেখো কথাটা বলতে বলতে। আমি ভেবেছিলাম যে সে এরকম করে মানে তোমার একটা ট্রেম্বল স্টেজ চলছে ওর মাঝে, কাঁপছে কথা বলতে বলতে। দ্য জাজ কি বললো, নাও স্পিক দ্য ট্রুথ ইয়েস অর নো। জাজ কিন্তু এক কথার মানুষ, বলছে হ্যাঁ কি না সেইটা বল, অন্য কিছু আমি শুনতে চাই না। ফল্ডার ভেরি লো, ফল্ডার খুব নিচু গলায় বললো, নো মাই লর্ড, আমি জানতাম না, ঠিক আছে। আই হ্যাড নো মিনস অফ নোয়িং, এই যে এই জায়গাটা বলছি যে আমার জানার কোনো পদ্ধতি বা উপায় ছিল না যে চেক বইটা কার কাছে ছিল। ডেভিস চলে যাওয়ার পরে সন্দেহটা ওর কাছে পড়বে না, আমি যাওয়ার পরে আমার কাছে পড়বে, এত শত আমি জানতাম না। জাজ কি বললো, দ্যাট ডিসপোজেস অফ ইউর পয়েন্ট মিস্টার ফ্রম। তাহলে মিস্টার ফ্রম, এই জন্য আমি বললাম এই স্ট্যান্ডারটা ভালোভাবে বুঝতে, ঠিক আছে। ফ্রম যে কথাটা বলেছিল এইটা, এই যে আই মাইট রিমাইন্ড ইউর লর্ডশিপ, তাহলে এখানে দেখো কি বলছে, জাজ বললো মিস্টার ফ্রম তোমার এই উক্তিটা এইখানে কিন্তু ভেঙে গেল, ডিসপোজ হলো, মানে এগ্রি হলো না ফ্রমের সঙ্গে। মানে ফ্রম কি বললো দেখো, ফ্রম বলছে যে, আর একবার বলে দিই ব্যাপারটা, ডেভিস যেহেতু চলে গিয়েছিল তোমার অস্ট্রেলিয়া, এবং ডেভিস যাওয়ার পরে চেক বইটা, মানে ডেভিস যাওয়ার দিন থেকেই চেক বইটা কিন্তু ওয়াল্টার হাবের কাছে ছিল, ঠিক আছে। তাই আমাদের ফল্ডার জানতো যে ফল্ডার চলে গেলে ফল্ডারের ঘাড়েই দোষটা পড়বে, কিন্তু এখানে ফল্ডার সত্যি কথাটা বলে দিল যে না আমি জানতাম না চেক বই কার কাছে আছে বা না আছে, ঠিক আছে। তাই দোষটা আমার ঘাড়ে পড়বে নাকি তাও আমি শিওর ছিলাম না, অর্থাৎ ডেভিসের ঘাড়েও দোষটা পড়তে পারতো, ঠিক আছে। এইবার এই জায়গাটা যেহেতু ফল্ডার এগেনস্টে চলে গেল ফর্মে, সেই জন্য জাজ বলল যে দ্যাট ডিসপোজেস অফ ইউর পয়েন্ট মিস্টার ফ্রম, এটা তোমার যে উক্তি তুমি ফ্রম দিলে সেটা তুমি বিরোধিতা করলো, মানে ডিসপোজ মানে ডিসমিস, ঠিক আছে। ফ্রম বোজ টু জাজ, মানে ফ্রম বললো হ্যাঁ ঠিক আছে তাই তো, ঠিক আছে। বোজ মানে মেনে নেওয়া, এখানে নত হলো, একটু বেন্ড হলো, যেমন একটা কোর্টের সিন বর্ণনা করো সেরকম। ক্লেভার কি বলছে, হ্যাজ অ্যানি অ্যাভারেশন অফ দিস নেচার এভার অ্যাট্রাক্ট ইউ বিফোর। তাহলে অ্যাভারেশন মানে কি বলেছিলাম, মতিভ্রম, সাময়িক যেরকম চিত্তবিভ্রম হয় মানুষের সেরকম। বলছে যে এইরকম কোনো মতিভ্রংশ বা তোমার মতিভ্রম আগে কি কোনো সময় হয়েছিল? ফল্ডার ফেইন্টলি, ফল্ডার দুর্বলভাবে বলল কি, নো স্যার, না না হয়নি কিছু এরকম। ক্লেভার কি বলছে দেখো, ইউ হ্যাড রিকভার্ড সাফিসিয়েন্টলি টু গো ব্যাক টু ইয়োর ওয়ার্ক দ্যাট আফটারনুন। আচ্ছা, ক্লেভার এই কথাটা কাকে বলছে, আবার ফল্ডারকে কিন্তু জিজ্ঞাসা করতে লাগলো, মাঝে মাঝে জাজ কথা বললো, ঠিক আছে, একবার ফ্রম কথা বলছে আর একবার ক্লেভারও কথা বলছে। এখানে ক্লেভার বলছে দেখো, ইউ হ্যাড রিকভার্ড সাফিসিয়েন্টলি টু গো ব্যাক টু ইউর ওয়ার্ক দ্যাট আফটারনুন, মানে তুমি যে টাকাটা তুলেছিলে তারপরে তোমার এইটা মনে ছিল তো, পুরোপুরি মনে ছিল যে তোমাকে তারপরে, আফটারনুন বলতে মধ্যাহ্ন ভোজনের পরের সময়টুকু বলা হয়েছে, ঠিক আছে, লেট নুন বলতে পারো, যে তোমার যখন টাকাটা তোলা হয়ে গেল তারপর তোমার এটা মনে ছিল তো, পুরোপুরি মনে ছিল যে তোমাকে আবার অফিস যেতে হবে টাকাটাকে নিয়ে। ফল্ডার বললো দেখো, ইয়েস আই হ্যাড টু টেক দ্য মানি ব্যাক, আমাকে টাকা তো ফেরত দিতে হতো, সেই জন্য আমাকে যেতে হতো। এইবার দেখো কি বলবে, ক্লেভার বললো, ইউ মিন দ্য 9 পাউন্ডস, নাও 9 মানে 9 পাউন্ড কেন বলেছে এখানে, 90 পাউন্ড তো নয়, যে তুমি বলতে চাইছো 9 পাউন্ড ফেরত দেওয়ার জন্য তো, ইউর উইটস ওয়ার সাফিসিয়েন্টলি কিন ফর ইউ টু রিমেম্বার দ্যাট, মানে কি বলছে, তুমি এমনিতে মোমেন্টের পাগলামোর জন্য এইসব হয়েছে বলছো আর কি, কিন্তু তোমার বিচক্ষণতা, তোমার বুদ্ধি এইটা তো যথেষ্ট ছিল যে তোমাকে 9 পাউন্ড ফেরত দিতে হবে, অফিসটা আবার যেতে হবে, অ্যান্ড ইউ স্টিল পারসিস্ট ইন সেইং, পারসিস্ট মানে ইনসিস্ট, লেগে থাকা, ঠিক আছে, অবিরতভাবে বলা, জিদ করা, সেরকম হয় পারসিস্ট। তাহলে অ্যান্ড ইউ স্টিল পারসিস্ট ইন সেইং ইউ ডোন্ট রিমেম্বার অল্টারিং দিস চেক, তাহলে কি বলছে, আর তুমি বারবার এইটাই বলে যাচ্ছ, মানে তোমার এত কথা মনে আছে অফিস যেতে হবে, ফিরে যেতে হবে, 9 পাউন্ড ফেরত দিতে হবে, বাকিটা আমার কাছে রাখতে হবে, ঠিক আছে, তারপরে তোমার 81 পাউন্ড মতো রাখতে হবে নিজের কাছে, আর তুমি এইটা বলে যাচ্ছ যে তোমার চেকটা অল্টার করা মনে নাই নাকি, বাদ বাকি সব মনে আছে। হি সিটস ডাউন, ক্লেভার বসে পড়লো। এবার ফল্ডার কি বলছে দেখো, ইফ আই হ্যাডন্ট বিন ম্যাড আই শুড নেভার হ্যাভ হ্যাড দ্য কারেজ, কত সুন্দর একটা কথা বললো। ফল্ডার বলছে মানে কি হয়,
সাধারণ একটা মানুষ মানে যেমন একটা পশু, পশু কি হয়, আঘাত পেলে কীরকম হয়, মারাত্মক হয়ে পড়ে, মানুষও সেরকম আঘাতে আঘাতে মারাত্মক হয়ে পড়ে। কিংবা কোনো সময় মানে একটা শান্ত মানুষও দেখো, অনেক যেগুলো সাইলেন্ট মুভি থাকে, লার্জ মুভি থাকে, ছোট ছোট যেগুলো থাকে মুভিগুলো 10-20 মিনিটে, সেগুলোতে অনেক সময় এই জিনিসগুলো শো করে। মানে একটা ইন্ট্রোভার্টও কত বাধ্য হয়ে একবার এক্সট্রোভার্টের চেয়েও বেশি খতরনাক হয়ে যায়। ঠিক আছে, সেই জন্যই বলছে যে আমি যদি পাগল না হতাম ক্ষণিকের জন্য, ঠিক আছে, ম্যাড, আমার মাথায় যদি তোমার অ্যাবারেশনটা না ঘটতো, চিত্তবিভ্রমটা না ঘটতো, তাহলে আমি এত সাহসই পেতাম না। আই নেভার হ্যাভ হ্যাড দ্য কারেজ। ঠিক আছে, এরকম ব্যবহার আছে হ্যাভ হ্যাডের ব্যবহার, একটা পজিটিভ, একটা এমনি ভার্ব ফর্ম। তারপরে কি বলেছে দেখো, ফ্রম বললো, রাইজিং ফ্রম উঠে বলছে ডিড ইউ হ্যাভ ইউর লাঞ্চ বিফোর গোয়িং ব্যাক। তাহলে কি বলছে যে তুমি যখন অফিস ফিরে গিয়েছিলে তার আগে তুমি কি তোমার লাঞ্চটা সেরে নিয়েছিলে, মধ্যাহ্ন ভোজনটা। ফলডার কি বললো দেখো, আই নেভার এট এ থিং অল ডে। সেই দিন সারাদিনে আমি কিছু খাইনি। একে তো মানে রুথকে অত্যাচার করেছিল ওর হাজব্যান্ড, ওইটা মনে পড়ছিল, তার উপরে ফর্জারিটা করলো, ওইটার জন্য ও কিন্তু অনুতপ্ত ছিল যথেষ্ট। অ্যান্ড অ্যাট নাইট আই কুডন্ট স্লিপ, এবং রাত্রেও আমি ঘুমাইনি। ফ্রম কি বলছে, নাও as to the 4 minutes that elapsed between Davis going out, your cashing the check, do you say that you recollect nothing during those 4 minutes? খুব ভালো করে একটু শোনো। তাও কি বলেছে যে সেই 4 মিনিটের মধ্যে যখন ডেভিস চলে গিয়েছিল মানে কি লাঞ্চের জন্য, ওকে ফেয়ারওয়েল দিচ্ছিল ওর বন্ধুরা, ঠিক আছে, যেহেতু অস্ট্রেলিয়া যাবে। আর তোমার ওই ক্যাশ করার মানে এন ক্যাশের সময়, চেক ভাঙিয়ে টাকা তোলার সময়ে, সেই সময় তুমি কি কোনো জিনিসই তোমার মনে পড়ে না সেই 4 মিনিটে, ডিউরিং 4 মিনিটস? ফল্ডার আফটার এ মোমেন্ট, কয়েক মুহূর্ত ভাবার পরে কি বলছে, আই রিমেম্বার থিঙ্কিং অফ মিস্টার কক্সনস ফেস। তাই কত অনেস্ট উত্তর দেখো, বলছে আমার সেই মুহূর্তে একটা জিনিস মনে ছিল, সেটা হলো কক্সনের মানে রবার্ট কক্সন যে ম্যানেজিং ক্লার্ক ছিল, সিনিয়র ক্লার্ক ছিল, তার মুখটা মনে পড়ছিল। এই লাইনটা কিন্তু সিগনিফিক্যান্ট, ফালতু ফালতু তো লিখে দেবে না এই লাইনটা, তাই না? এখানে কি বলছে দেখো, ফল্ডার এই যে বললো কক্সনের মুখটা মনে পড়ছিল, এখানে লেখক একটা জিনিস বোঝাতে চাইলো, যদিও ফল্ডারের মাথায় তখন ভ্যাকান্ট ছিল, ঠিক আছে, হিজ মাইন্ড ওয়াজ কমপ্লিটলি ভ্যাকান্ট দ্যাট টাইম, যখন ও ব্যাংকে যাচ্ছিল টাকা তুললো সেই 4 মিনিটে। কিন্তু কক্সনের ফেসটা ওর মাথায় ভাসছিল, ফ্লোট করছিল। কেন? কেননা পারহ্যাপস হি থট দ্যাট কক্সন, হু ওয়াজ সিম্প্যাথেটিক অ্যান্ড হিউম্যান, মাইট সেভ হিম। তাই না? ওর মনে হয়েছিল যে কোথাও না কোথাও আমাদের খারাপ কাজ করলে বা ভালো কাজ করলে খুব প্রিয় মানুষটার কথা মনে পড়ে, ঠিক আছে, সেই রকম একটা ব্যাপার যে কক্সন আমাকে বাঁচাতে পারে এরকম পাপ থেকে, ঠিক আছে, এরকম একটা যাই হোক ইমেজ ফ্ল্যাশ লাইটের মতো বারবার বারবার মনে পড়লো। ফ্রম কি বলছে দেখো, মিস্টার কক্সনস ফেস। ফ্রম জিজ্ঞাসা আবার কনফার্ম করার জন্য বললো, কক্সনের ফেস হ্যাড দ্যাট এনি কানেকশন উইথ হোয়াট ইউ ওয়্যার ডুইং? মানে এইটা কি কোনো বিশেষ কোনো কানেকশন ছিল, সংযোগ ছিল, যে তুমি টাকা ক্যাশ তুলছো 9 পাউন্ড থেকে 90 পাউন্ড করছো, তার সঙ্গে কক্সনের ফেস? ফল্ডার বলল আমাদেরও যেরকম অ্যান্সার হবে, না কোনো কানেকশন নাই হয়তো, সেই রকম ফল্ডারই বললো নো স্যার। ফ্রম বলছে দেখো, ওয়াজ দ্যাট ইন দ্য অফিস বিফোর ইউ রান আউট? তাহলে কি বলছে, ওয়াজ দ্যাট ইন দ্য অফিস বিফোর ইউ রান আউট, মানে নেক্সট লাইনটা দেখো, ইয়েস অ্যান্ড হোয়াইল আই ওয়াজ রানিং, মানে কার জন্য বললো এখানে, ওয়াজ দ্যাট ইন দ্য অফিস, কক্সনের জন্য বলছে, মানে তুমি যখন অফিস থেকে বেরিয়ে গিয়েছিলে ব্যাংকে যাওয়ার জন্য, তখন কি তিনি অফিসেই ছিলেন? তাহলে ফল্ডার কি বলছে, ইয়েস হোয়াইল আই ওয়াজ অ্যান্ড হোয়াইল আই ওয়াজ রানিং, আমি যখন দৌড়াচ্ছিলাম টাকার জন্য ব্যাংকে যাওয়ার জন্য তখনও তিনি ছিলেন, ঠিক আছে। ফ্রম কি বলছে তারপরে, অ্যান্ড দ্যাট লাস্টেড টিল দ্য ক্যাশিয়ার সেইড উইল ইউ। আচ্ছা, এই জায়গাটা কি বলছে বলো তো, এই জায়গাটা ক্লিয়ারলি আমি বলি, মানে কক্সনের অস্তিত্ব বলতে এখানে ইমেজটা বলছে, মানে তোমার মাথায়, ঠিক আছে। এখানে ফ্রম জিজ্ঞাসা করলো যে তুমি যখন অফিস থেকে বাইরে বেরিয়ে গেলে তখনও কক্সনের ইমেজটা তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, ঠিক আছে। এ বললো হ্যাঁ, এবং আমি যখন দৌড়াচ্ছিলাম তখনও আমার কক্সনের মুখটাই মনে পড়ছিল। এবার দেখো, অ্যান্ড দ্যাট লাস্ট টিল দ্য ক্যাশিয়ার সেইড উইল ইউ হ্যাভ গোল্ড অর নোটস। তাহলে এবং সেই ইমেজটা কি এতক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ না ব্যাংকের ক্যাশিয়ার বললো যে তুমি গোল্ড নেবে, সোনা নেবে না কয়েনের রূপে নেবে, ঠিক আছে, মানে কয়েনের রূপে নেবে পাউন্ডটা না নোট রূপে, আমাদের যেমন টাকা অনেক সময় কয়েন হিসাবে নিই বা নোট হিসাবে নিই সেই রকম। ফলডার বললো ইয়েস অ্যান্ড দেন আই সিম টু কাম মাই সেলফ অ্যান্ড ইট ওয়াজ টু লেট, এবং তারপরে আমি আমার মানে তোমার যে
মানসিকতা ফিরে পেয়েছিলাম। মানে কি, আমি আমার নিজের মধ্যে ফিরে এসেছিলাম। সেই 4 মিনিট আমি কি করেছি কিছু জানি না, বাট ইট ওয়াজ টু লেট। কিন্তু ততক্ষণে চেকে লেখাও হয়ে গিয়েছে, টাকাও পেয়ে গিয়েছি, ঠিক আছে, মানে সব কিছু লেট হয়ে গিয়েছে ব্যাপারটা। ফ্রম কি বলছে দেখো, থ্যাংক ইউ দ্যাট ক্লোজেস দ্য এভিডেন্স ফর দ্য ডিফেন্স মাই লর্ড। তাহলে এখানে যেমন কোর্টে হয় ঠিক সেই রকমই বললো যে এবার আমার তদন্ত শেষ। মানে এতক্ষণ যে কাঠগড়ার তোমার প্রিজনার আমাদের ফল্ডার, তিনি এতক্ষণে কিসে ছিল, উইটনেস বক্সে ছিল। মানে এর বক্তব্য এখানে কিন্তু শেষ হয়ে গেল। ফ্রমও আর কিছু জিজ্ঞাসা করবে না, এবার ফ্রম নিজের কথা কিছু বলবে হয়তো। দ্য জাজ নোট, জাজ সম্মতি দিল, মাথা নাড়ালো, অ্যান্ড ফল্ডার গোজ ব্যাক টু হিজ সিট ইন দ্য ডক। এবং সেই কাঠগড়ায় পুনরায় ফিরে গেল, ঠিক আছে, এতক্ষণ উইটনেস বক্সে ছিল। ফ্রম কি বলছে দেখো, গ্যাদারিং আপ নোটস, ইফ ইট ইজ প্লিজ ইউর লর্ডশিপ জেন্টলম্যান অফ দ্য জুরি। আচ্ছা বেশ, এখানে দেখো এবার কিন্তু ওর বক্তব্য অডিয়েন্সকে এবং জাজকে কনভিন্স করানোর জন্য। মানে ও যেহেতু ফল্ডারকে একটু ইনোসেন্ট হিসাবে দেখাচ্ছে, মানে তোমার সেভ করতে চাইছে এই ক্রাইমটা থেকে, সেই জন্য নিজের সাপেক্ষে এবার যে যুক্তিটা বলবে, এবং এটা কিন্তু বেশ বড়। আর সবচেয়ে বড় কথা, বড় হলেও খুব ভালোভাবে পড়তে হবে। গ্যাদারিং আপ নোটস, কতগুলো কাগজপত্র জমা করে কি বলছে দেখো এবার, যে জুরিদের কি বললো, মেম্বার্স অফ জুরি, মানে জুরি তো ওরাই তো সিদ্ধান্ত নেয়, 10-12 জন যতজনই বা থাকুক ওদের। এবার ওদেরকে বলছে দেখো, মাই ফ্রেন্ড ইন ক্রস এক্সামিনেশন হ্যাজ শোন আ ডিসপোজিশন টু স্নেয়ার অ্যাট দ্য ডিফেন্স হুইচ হ্যাজ বিন সেট আপ ইন দিস কেস। তাহলে কি বলছে দেখো, মাই ফ্রেন্ড, এখানে বলছে মাই ফ্রেন্ড কাকে বললো, ফল্ডারকে। ক্রস এক্সামিনেশন মানে পুনরায় পরীক্ষা করা, এক্সামিনেশন, ঠিক আছে, এরকম যেমন ঘড়ি, অনেক কিছু এরকম নাম্বারকে পুনরায় পরীক্ষা করে দেখা হয় কার নামে ঘড়ি রেজিস্টার্ড আছে বা ফোন রেজিস্টার আছে, ক্রস এক্সামিনেশন বলা হয়। তাহলে কি বলছে দেখো, স্নিয়ার শব্দটার অর্থ হলো মানে তোমার অবজ্ঞা করা, মক বলতে পারো, টিটকেরি বলতে পারো, ঠিক আছে। তাহলে মাই ফ্রেন্ড ইন ক্রস এক্সামিনেশন হ্যাজ শোন আ ডিসপজিশন to snare at the defense which I have been set up in this case, and I am free to admit that nothing I can say will move you. কত সুন্দর একটা কথা বলছে দেখো। আপনারা যদি ভেবেইছেন, ঠিক আছে, আপনারা যদি ভেবেই নিয়েছেন যে ফল্ডারকে অবজ্ঞা করব, ফল্ডারের দোষটাকে আমরা মানে তোমার একটা ম্যাচিওর ক্রাইমের মতো, ঠিক আছে, যে কালপ্রিট ভুল করেই যায় বদমাইশের মতো, সেরকম হিসাবে দেখব, তাহলে আমার তো কোনো কিছু করাই নাই, আমি কোনো কিছুতেই আপনাদেরকে মুভ করতে পারবো না, মানে আপনাদের সিদ্ধান্ত থেকে আপনাদেরকে নড়াতে পারবো না, ঠিক আছে। এটা তো ক্রাইম তো বটেই অবশ্যই, কিন্তু ও যেটা প্রমাণ করতে চাইছে সেটা হলো এ মোমেন্ট অফ অ্যাবারেশন, একটুখানি ক্ষণিকের ভুল এইটা, ঠিক আছে। ইফ দ্য এভিডেন্স has not already convinced you that the prisoner committed this act in a moment when to all practical intents and purposes he has not responsible for his action. তাহলে কি বলছে, if the evidence মানে কি, সাক্ষ্য, যে সমস্ত কিছু পেলো এতক্ষণ ওরা, মানে এতক্ষণ ধরে আমি যে বক করলাম এখানে ফ্রম সেটাই বলছে, যেটা প্রমাণ করানোর চেষ্টা করলাম, সেইটা যদি আপনাদেরকে কনভিন্সড না করে, সেটা যদি আপনাদেরকে সন্তুষ্টি প্রদান না করে, যে এই যে সমস্ত কাজগুলো হয়েছে, যে সমস্ত তোমার চেক অল্টার হেনাতানা এসব যে কাজগুলো হলো, সেগুলোর জন্য ও পুরোপুরি রেসপন্সিবল নয়, হি ওয়াজ নট রেসপন্সিবল, তাই না। এ মোমেন্ট অফ সাচ মেন্টাল অ্যান্ড মোরাল ভ্যাকিউটি। আচ্ছা বেশ, ভ্যাকিউটি শব্দটা দেখো, ভ্যাকিউটি মানে এমটিনেস, ফাঁকা, ঠিক আছে। তাহলে কি বলছে, ক্ষণিকের একটা মানসিক এবং মোরাল নৈতিক ভ্যাকিউটি, শূন্যতা, ঠিক আছে, যখন মানুষ ভুল করে তখন এমনটাই হয়। অ্যারাইজিং ফ্রম দ্য ভায়োলেন্ট ইমোশনাল অ্যাজিটেশন, আর এটা হলো ইমোশন, সব দুটো ইমোশন হয়, একটা স্ট্রং ইমোশন, একটা বেজ ইমোশন, এগুলো হয় বেজ ইমোশন, খারাপ ইমোশন, ঠিক আছে, যেটা তো আমাদের খারাপ কোনো কিছু করতে লিড করে। খারাপ বলতে অন্যের পক্ষে খারাপ, সেটা তোমার পক্ষে খারাপ নাই হতে পারে। এজিটেশন আন্ডার হুইচ হি হ্যাড বিন সাফারিং অ্যাজ টু অ্যামাউন্ট দ্য টু টেম্পোরারি ম্যাডনেস। তাহলে এ কিন্তু জুরিদেরকে বারবার বোঝাতে চাইছে ফ্রম, যে আপনারা যদি এরকম সিদ্ধান্ত নাই নিয়ে থাকেন যে ফল্ডার ইনোসেন্ট, তাহলে ঠিক আছে, কিন্তু যদি সিদ্ধান্তটা না নিয়েছেন যে আর কিছু করার নেই, তাহলে আমার আর কিছু বলার নেই। তবুও ও কিন্তু লাস্ট চেষ্টাটা করছে, যে মোমেন্ট ভায়োলেন্ট তোমার একটা ইমোশনাল অ্যাজিটেশন, মানে দ্বন্দ্ব চলছিল ওর ভিতরে, কিভাবে রুথকে সেভ করবো ওর ওই যে তোমার জায়ান্টের মতো হাজব্যান্ডের হাত থেকে, ঠিক আছে, দৈত্যর থেকে ভালো মেনলি। বেশ, তারপরে কি বলছে দেখো, মাই ফ্রেন্ড হ্যাজ অ্যালিউড বলতে রেফার, মানে কি ক্লিভারের জন্য বলেছে এখানে, ঠিক আছে, ক্লিভারের জন্য বলেছে এখানে।
আচ্ছা, এখানেও ক্লিভার, ঠিক আছে, নট ফল্টার। মাই ফ্রেন্ড, এখানে দেখো মাই ফ্রেন্ড বলে সব সময় অপর ইয়েকেই, ঠিক আছে, অপর একটা যে জুড়ি থাকে অপর পক্ষে। তাই এখানে বললো যে মাই ফ্রেন্ড ইন ক্রস এক্সামিনেশন হ্যাজ শোন ডিসপোজিশন, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েটলি ওইটাই বলেছে, নট ফল্টার, দ্যাট ওয়াজ মাই মিস্টেক, ঠিক আছে। এখানে তোমার ইয়েকে বলেছে ক্লিভারকে, যে ক্লিভার ক্রস এক্সামিনেশনের সাহায্যে পুনরায় পরীক্ষা করে, বারবার বারবার পরীক্ষা করার মাধ্যমে এই কেসটার উপর একটা অবজ্ঞা ফেলছে, যে এটা পুরোপুরি রোমান্টিক গ্ল্যামার ফ্ল্যামার কিছু নয়, জাস্ট একটা জেনে শুনে ভুল করা, ঠিক আছে, একদম ভালো করে সেই আঁটঘাট বেঁধে চুরি করা এরকম। তাহলে মাই ফ্রেন্ড অ্যালিউড টু রোমান্টিক গ্ল্যামার, রোমান্টিক গ্ল্যামার বুঝতে পারছো, একটা তোমার আবেগের কথা বলছে এখানে, উইথ হুইচ আই হ্যাভ সট টু ইনভেস্ট দিস কেস, মানে আমি বলছি কি এটা একটা অল্প বয়সে একটা একে অপরের প্রতি টান, একে অপরের প্রতি আকর্ষণ, সেই জায়গা থেকে ভুলটা উঠে এসেছে, ঠিক আছে। কিন্তু আমার বন্ধু এটাকে রোমান্টিক গ্ল্যামার হ্যানাত্যানা এই সমস্ত কিছু তোমার অ্যাট্রিবিউট দিয়ে জিনিসটাকে খারাপ করছে। জেন্টলম্যান, আই হ্যাভ ডান নাথিং অফ দ্য কাইন্ড, আমি কিন্তু এরকম কিছু করিনি, রোমান্টিক গ্ল্যামার বা এই জন্য জিনিসটাকে আমি নিচে দেখাচ্ছি না, ও জাস্ট একটা কথাই বলতে চাইছে, ফ্রম এ মোমেন্ট অফ তোমার ফলস, এ মোমেন্ট অফ ম্যাডনেস, হ্যাঁ না, তাহলে এই জায়গাটা বলছে, ঠিক আছে, এ মোমেন্ট অফ ফরগেটনেস ফ্রম হিজ ডিউটি, ফ্রম দ্য মোরালিটিস, এই সব কথা। আই হ্যাভ মেয়ারলি শোন ইউ দ্য ব্যাকগ্রাউন্ড অফ লাইফ দ্যাট পালপিটেটিং মানে একটা তোমার ধরফরানি, একটা তোমার কাঁপা কাঁপা ব্যাপার এরকম, লাইফ হুইচ বাস, বেশ এখানে দেখো পালপিটেটিং লাইফ অর্থাৎ কি, যে লাইফের মাঝে ইমোশন থাকে সেইটাই তো লাইফ, তাই না, লাইফ অফ প্যাশন ইমোশন, সেই জায়গাটা বুঝিয়েছে। তাহলে কি বলছে দেখো, আই হ্যাভ মেয়ারলি শোন ইউ দ্য ব্যাকগ্রাউন্ড অফ লাইফ, the palpitating life which, believe me, whatever my friend may say, always lies behind the commission of a crime। তাহলে যেখানেই একটা প্যাশন থাকে, যেখানেই একটা বেশি আবেগ থাকে, সেই জায়গাটা একটুখানি তোমার ক্রাইমের পর্যায়ে অবধি কিন্তু যেতে পারে, যেটা আমার বন্ধু এই বিষয়ে যাই বলুক না কেন আমি এটা বলছি, ঠিক আছে। বন্ধু বলতে কিন্তু বারবার বলছি, ক্লেভারকে বলছি। নাও জেন্টলম্যান, উই লিভ ইন আ হাইলি সিভিলাইজড এজ, তাহলে কি বলছে দেখো, আমরা তো বর্তমানে খুব সুন্দর একটা সোসাইটিতে বসবাস করি, ওদের সময় তো আর করোনা ছিল না, ঠিক আছে। তাহলে বলছে ওখানে বেশ সিভিলাইজড এজ আর এরকম একটা 23 বছরের ছেলের ভুলকে নিয়ে কেমন সিভিলাইজড এজ, বুঝতে পারছো তাহলে। অ্যাট দ্য সাইট অফ ব্রুটাল ভায়োলেন্স ডিস্টার্বস আস ইন আ ভেরি স্ট্রেঞ্জ ওয়ে, তাহলে কি বলছে, ব্রুটাল ভায়োলেন্স, এই সমস্ত এই যে আপত্তিগুলো হচ্ছে, টাকা পয়সা চুরি, কেউ কাউকে নিয়ে পালিয়ে যাচ্ছে, কিছু না কিছু, একটা বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক আছে, এই সমস্তগুলোকে বলছে ব্রুটাল ভায়োলেন্স, ঠিক আছে। সেইগুলো আমাদেরকে বিভিন্ন পদ্ধতি, খুব সুন্দর একটা লাইন বলবে দেখো এই জায়গাটা, বলছে যে মানে এই সমস্ত বিষয় আমাদেরকে খুব ডিস্টার্ব করে, কার সঙ্গে কী হলো, অপরের সঙ্গে কী হলো, তাতে আমরা খুব মাথা ঘামাই, ইভেন হোয়েন উই হ্যাভ নো পার্সোনাল ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, এবং যখন এমনকি এই পর্যায়েও যে আমাদের নিজেদের ব্যক্তিগত কোনো স্বার্থই নেই, ব্যক্তিগত কোনো আগ্রহ নেই, তবুও আমাদের এই সমস্ত জিনিস ডিস্টার্ব করবে, এই সমস্ত জিনিস আমাদের মাথা খারাপ হয়, কে কী করলো, কে কী বললো এই নিয়ে, ঠিক আছে। বাট হোয়েন উই সি ইট ইনফ্লিক্টেড অন আ ওম্যান হুম উই লাভ, হোয়াট দেন, তাহলে কত সুন্দর একটা কথা বললো। কিন্তু যখন এই ব্যাপারটা, আমরা যে মহিলাটাকে পছন্দ করি, আমরা যে মহিলাটাকে নিজের মনে করি, তার উপর যদি এরকম কিছু ঘটতো, মানে কেউ সাপোজ একজনকে পছন্দ করে, তার উপরে তার হাজব্যান্ড টর্চার করলো, তখন সেই ব্যক্তিটার উপর কি ঘটবে, ঠিক আছে। মানে হুম ইউ লাভ, ইফ এনি আদার পারসন ক্যান তোমার বিট হার, একদম সে ভায়োলেন্ট ব্যবহার করলো, তখন তোমার নিজের উপর, তখন তোমার ওইসব জাজ রুলস রেগুলেশন মাথায় থাকবে, কিছু থাকবে না, ঠিক আছে। তখন তো মনে হবে জাস্ট মানে আই হ্যাভ টু সেভ হার বাই হুক অর বাই ক্রুক, যে কোনো উপায়ে আমাকে তাকে সেভ করতে হবে, সেইটাই ফ্রম যথেষ্ট ইয়াং এবং সেই জিনিসগুলো বোঝে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, ইচ অফ ইউ অ্যাট জাস্ট থিঙ্ক অফ হোয়াট ইউর ওন ফিলিংস উড হ্যাভ বিন, ইচ অফ ইউ মানে, তাহলে জাস্ট থিঙ্ক অফ হোয়াট ইউর ওন ফিলিংস উড হ্যাভ বিন, তাহলে জাস্ট এইটাই ভাবুন যে আপনার নিজের সঙ্গে যদি ঘটনাটা ঘটতো, আপনি যিনি যাকে পছন্দ করেন তাকে যদি এরকমভাবে অত্যাচার করা হতো, তাহলে আপনি কি টলারেট করতে পারতেন। ইচ অফ ইউ, এখানে দেখো জুরিদেরকে বলছে, জাজকে বলছে, সকলকেই বলছে, অ্যাট দ্য প্রিজনার্স এজ,
অ্যান্ড দেন লুক অ্যাট হিম। তাহলে সবাই এই রকম এই প্রিজনারের যে বয়স 23 বছরে ফিরে যান নিজেদের, এবং তারপরে জাস্ট দেখুন আপনারা কি সহ্য করতে পারতেন কিনা। ওয়েল, হি ইজ হার্ডলি দ্য কমফর্টেবল মানে ইজি গোয়িং। একটা এক্সাম্পল, যেমন সব সময় আমরা বলি না না এই ক্ষেত্রে এই উদাহরণটা ঠিক হলো না, সেরকম বলছে যে ওকে না হয় বাদ দিন, ঠিক আছে, ফলডার তো একটু সিভিলাইজড এজের তোমার শহরের মানুষ, ঠিক আছে। স্যাল উই সে bucolic person likely to contemplate with equanimity marks of gross violence on a woman to whom he has devotedly attached। তাহলে কি বলেছে দেখো, বিউকলিক শব্দটার অর্থ গ্রামীণ, মানে যেমন রাখাল সেরকম একটা ব্যাপার, একটা রুরাল এরিয়াকে বলা হয় বিউকলিক। আর রাস্টিক এরকম রাস্টিক ফেলো, ঠিক আছে। তাহলে এখানে ইকুয়ানিমিটি মানে কাম, একটা তোমার মনের স্থিরতা। কি বলেছে দেখো, যে যারা সিভিলাইজড ওয়ার্ল্ডের মানুষ তো ছেড়েই দিন, যদি আনসিভিলাইজড পার্সন হয়, যদি সে কিছু না বোঝে, ঠিক আছে, পড়াশোনা জানে না, কিছুই জানে না, তবুও তার ফিলিংস তো থাকবে। আর গ্রস ভায়োলেন্স এই শব্দটার অর্থ কি, যেমন ধরে নাও হয় গ্রস প্রফিট মানে পুরোপুরি লাভ, গ্রস রেভিনিউ মানে মোট আয়, সেরকম বলেছে। তারপরেও যদি মানে এই ক্ষেত্রে যদি ফলটা না দাঁড়িয়ে এইখানে একটা পার্সন দাঁড়াতো যে সেরকমভাবে কোনো কিছু বোঝে না, জানে না, সেও যদি কারোর সঙ্গে ডেভোটেডলি অ্যাটাচড থাকতো, খুব কাউকে যদি পছন্দ করতো, তাহলে সেই মেয়েটার উপর অত্যাচারও সে কি টলারেট করতে পারতো? ঠিক আছে, কেউই পারবে না, সেইটাই বোঝাচ্ছে। ইয়েস জেন্টলম্যান লুক অ্যাট হিম, তার দিকে একবার তাকান, দেখুন হি হ্যাজ নট আ স্ট্রং ফেস, তার তো মুখটাও শক্ত সমর্থ নয়, মানে কি মুখে কোনো অ্যাটিটিউড নাই, সে তোমার একটা সিম্পল ছেলে। বাট নিদার হ্যাজ আ ভিসিয়াস ফেস, কিন্তু না এরকমও কি বটে, মুখটা দেখে এরকম মনে হচ্ছে কিছু মারাত্মক, ভিসিয়াস মানে উইকেট, যারা বদমাইশ হয় সেরকম। হি ইজ জাস্ট দ্য সর্ট অফ ম্যান হু উড ইজিলি বিকাম দ্য প্রে অফ হিজ ইমোশন, সে জাস্ট এইরকম একটা মানুষ যে তার ইমোশনের শিকার হয়ে যায় খুব সহজে, ঠিক আছে। এত লার্নিড পার্সন কমই আছে যে ইমোশনকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে। অনেক তোমার কষ্ট পেয়ে পেয়ে সেটা একটা আলাদা ম্যাটার, এখানে বলতে চাইছে শিকার হয়ে যায় প্রে অফ হিজ ইমোশন। ইউ হ্যাভ হার্ড দ্য ডেসক্রিপশন অফ হিজ আইস বলতে যখন আমাদের ওই যে কক্সন বলেছিল, ঠিক আছে, কোন সময় বলেছিল বলো তো, সেই যে জুওলজিক্যাল পার্ক বলেছিল, বলছে কক্সন ঘোরাঘুরি করছিল, তখন তার চোখ যেন কোনো কিছু খুঁজছিল, এবং কি টার্ম ইউজ করেছিল কক্সন, ফানি, ঠিক আছে। তাহলে কি বলছে, আপনারা তো সবাই শুনলেন তার চোখের ডেসক্রিপশন কি দিল কক্সন, মাই ফ্রেন্ড মে লাভ, তোমার ক্লেভার এটা শুনে হাসতে পারে, অ্যাট দ্য ওয়ার্ড ফানি শব্দটাকে শুনে। I think it better describes the peculiar uncanny look of those who are strained to breaking point than any other word which could have been used। তাহলে কেমন একটা লাইন দিয়েছে দেখো, বলেছে এই যে একটা পেকিউলিয়ার দৃষ্টি, পেকিউলিয়ার মানে মৌলিক, ঠিক আছে, ক্যানি মানে চতুরতা, আনক্যানি বিপরীত, মানে যেখানে কোনো জটিলতা নেই, ঠিক আছে, একটা তোমার স্ট্রেঞ্জ বলতে পারো আনক্যানিতে। এবার এই যে দৃষ্টি, একটা ফল্ডারের যে দৃষ্টির কথা বলা হয়েছে সেইটা কি হয়, স্ট্রেইন টু ব্রেকিং পয়েন্ট দেন এনি আদার ওয়ার্ড, মানে কি হয় বলো তো, কোনো ছেলে মেয়ে থাকে দেখো মানে কি হয়, যারা অনেক সময় চুপ থাকাটাই শ্রেয় মনে করে, মাঝ লাইক মি, মানে সব সময় যুক্তি দেখানো, সব সময় আমি ঠিক বা কৈফিয়ত দেওয়া, নিজেকে জাহির করা, সেইটা ঠিক নয়, তাই না। ফল্ডারও সেই গ্রুপেরই মানুষ, ঠিক আছে, ও সেই গ্রুপেরই মানে সেই রকমই ও সব সময় কি করে, ও নিজের চোখে মুখে, মানে একটা কথা আছে আইজ নেভার লাই, চোখ কোনো সময় মিথ্যা কথা বলে না, ঠিক আছে। তাহলে কি ফল্ডার কোনো সময় নিজেকে জাহির করতে চায় না, যুক্তি দিতে চায় না, যে বলেছে এনি আদার ওয়ার্ড হুইচ কুড হ্যাভ বিন ইউজড। ফল্ডার অনেক কিছু কথা বলতে পারতো, তাই না, ফল্ডার অনেক কিছু কথা বলতে পারতো, জাহির করতে পারতো, কক্সন অন্য কোনো ওয়ার্ড বোঝাতে চাইতো, ফানির বদলে অন্য কোনো ওয়ার্ড বলতে পারতো, কিন্তু কেন ফানি বলেছে, জাস্ট এই একটা জিনিস, তার চোখ মুখে একটা শান্ত স্থির ভাব ছিল, যে আমি হয়তো দোষ করেছি, আমি হয়তো শাস্তি পাবো, এই ভয়টাও তার মাঝে ছিল, কিন্তু কোনো সময়ও প্রেটেন্ড করেনি, কোনো সময়ও কাউকে ঠগায়নি। আই ডু নট প্রেটেন্ড মাইন্ড ইউ, দ্যাট ইজ হিজ মেন্টাল ইরেসপন্সিবিলিটি। দেখো এখানে কত সুন্দর একটা কথা বলছে যে আমি প্রেটেন্ড করছি না, আমি কোনো ভান করছি না, ঠিক আছে, জাস্ট মেন্টাল ইরেসপন্সিবিলিটি, ওর মানসিক একটা দায়িত্বহীনতার পরিচয় এটা, ঠিক আছে। ওয়াজ মোর দ্যান এ ফ্ল্যাশ অফ ডার্কনেস মানে হঠাৎ যদি আমাদের ইলেকট্রিসিটি চলে যায়, সেই রকম কি বলেছে, মাথার সবসময় আলোটা তো জ্বলে না, মাথার ভিতরে মনন শক্তিটা কোনো সময় ক্ষয় পেয়ে যায়, সেটা 23 বছর 22 বছরে সম্ভব, ঠিক আছে। এখানে বলেছে যে ওই যে সে একই কথা, যে তোমার একটা মোমেন্টারি ভুল, ইন হুইচ অল সেন্স অফ প্রপোর্শন বিকাম লস্ট, এবং যখন কি হয় সমস্ত সেন্স
তোমার কোনো কিছু একটা প্রপোর্শন, একটা পরিমাণ, ঠিক আছে, যে এই কাজটা এত দূর অবধি ঠিক, এত দূর অবধি করলে ভুল হবে, তাহলে সেই জায়গাটা তখন মানুষের মাথা ঠিক না থাকলে যেমন হয় আর কি, বুঝতে পারে না কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ভুল। বাট টু কন্টেন্ট দ্যাট জাস্ট অ্যাজ আ ম্যান হু ডিস্ট্রয়েস হিমসেলফ অ্যাট সাচ এ মোমেন্ট মে বি ইজ often is absolved from the stigma attaching to the crime of self murder। কিন্তু কি করেছিল দেখো এই জায়গাটা, গোটাটা আমি পড়ে দিই। So he may and frequently does commit other crimes while in the irresponsible condition। তাহলে কি বলেছে, একটা লোক যেটা তোমার নিজের স্টিগমা বলতে একটা কলঙ্ক, ঠিক আছে, সেটা ভুল করার জন্য কি করেছিল, শেষ পর্যন্ত নিজেকে হত্যাও করতে চেয়েছিল, ঠিক আছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মানে যার মাঝে নিজের অনুতাপ ভাবটা থাকে তার চেয়ে বড় শাস্তি আর বোধহয় কিছু হয় না, সে তো অনুতপ্ত। এই যে বলেছে অ্যাবজলভড ফ্রম দ্য স্টিগমা, অ্যাবজলভড মানে মুক্তি পাওয়া, ঠিক আছে, ফ্রিড, বেঁচে যাওয়া। তাহলে তার এই কলঙ্ক থেকে তোমার বাঁচার জন্য সে নিজেকে মারতে পর্যন্ত রাজি হয়েছিল। বলেছিল যে ব্যাংক থেকে বেরিয়ে বাসের তলায় মাথা দিবা, নদীতে ডুব দিয়ে মরে যায় ঝাঁপ দিয়ে, ঠিক আছে। কিন্তু কি হয়, এই যে তার নিজের তো মাথা ঠিক না, একবার মনে হচ্ছে মারা যায়, একবার নিজের অজান্তেই একের পর এক ভুল করে গেল, ঠিক আছে, ক্রাইমস যে কমিট আদার ক্রাইমস হোয়াইল, এবার কি বলেছে দেখো, অ্যান্ড দ্যাট হি মে অ্যাজ জাস্টলি বি অ্যাকুইটেড অফ ক্রিমিনাল ইন্টেন্ট অ্যান্ড ট্রিটেড অ্যাজ পেশেন্ট, ঠিক আছে। তাহলে কি বলেছে দেখো এখানে, ওর মেন্টাল মানে ওর যে সাইকিক প্রবলেমটা ঘটেছে, ঠিক আছে, ওর মেন্টাল কন্ডিশনটা ঠিক নয়, ওকে ক্রিমিনালের বদলে একজন রোগী হিসাবে দেখা হোক, ঠিক আছে, ওকে জেল নয়, ওর দরকার হসপিটাল ফল্ডারে, ঠিক আছে। এটা এখানে ফ্রমের সবচেয়ে বড় পরিচয় এই গোটা টেক্সটার মাধ্যমে। ও কিন্তু বারবার বোঝাতে চাইলো যে ফল্ডার দোষী নয়, ফল্ডারের একজন ক্রিমিনালের চেয়ে, ওকে ক্রিমিনাল কি হয়, জেলে যদি যায় তাহলে মানুষের তোমার অর্ধেক বুদ্ধি অর্ধেক সমস্ত কিছু, কেন ওটা তো একটা খারাপ জায়গা, ওটা তো একটা স্ট্যাম্প মারা আছে যে ওটা তোমার সংশোধন করবে, সংশোধনাগার, তুমি ভুল করেছো, কিন্তু ও তো ভুল করছে না, তাকে একটা তোমার যেমন মনোরোগ বিশেষজ্ঞ থাকে সেই রকম আর কি, বলেছে ও পেশেন্ট, ওকে পেশেন্ট হিসাবে ট্রিটমেন্ট দেওয়া দরকার, নট আ ক্রিমিনাল। আই অ্যাডমিট দ্যাট দিস ইজ আ প্লি হুইচ মাইট বি অ্যাবিউজ। তাহলে কি বলেছে, দিস ইজ আ প্লি মানে কি বলো তো, প্লি মানে হচ্ছে আত্মপক্ষ সমর্থনে কিছু বলা, ঠিক আছে, নিজের জন্য, মানে না আমি ঠিক বা হ্যাঁ আমি ঠিক এরকম কথা বলা। সেখানে বলছে যে এইটা হলো এমন একটা প্লি যেটাকে অ্যাবিউজড, যেটাকে গালাগালি দেওয়া যেতে পারে, যেটাকে বলে ধুর এ আবার কোনো কথা হলো নাকি, ও কি পেশেন্ট নাকি, ঠিক আছে, সেই জায়গাটা বলছে এখানে ক্লিভার। তারপরে ওয়েট আ মিনিট, তারপরে কোথায় ছিল গো, হারিয়ে গেল, দাঁড়াও গট ইট। তারপরে দেখো বলেছে যে আই অ্যাডমিট ইট ইজ আ ম্যাটার ফর ডিসক্রেশন। তাহলে কি বলছে, এই যে চুরি ডাকাতের ব্যাপার তো হ্যাঁ অবশ্যই বিচক্ষণতার একটা বিবেচনার ব্যাপার বটে, বাট হিয়ার ইউ হ্যাভ আ কেস ইন হুইচ দেয়ার ইজ এভরি রিজন টু গিভ দ্য বেনিফিট অফ দ্য ডাউট। তাহলে ডাউট বলতে কি, এই যে একটা ডাউট হচ্ছে ফল্ডারের তোমার ফ্রমের মনের মাঝে, আমাদের মনের মাঝে, যে ফল্ডারকে বাঁচিয়ে দিলেও হয় না, ফল্ডার বেঁচে যেতেই পারে, এরকম একটা ইয়াং ছেলে যে ভুল করেছে, যা করেছে সেটা তো স্বীকার করে নিচ্ছে, সেই জন্য বলছে এরকম একটা কেস যেখানে ডাউট আছে, সন্দেহ আছে, যে একবারই স্ট্যাম্প মেরে দিলে যে 10 বছরের কারাদণ্ড বা যাবজ্জীবন জেল এরকম নয়। ইউ হার্ড মি আস্ক দ্য প্রিজনার হোয়াট হি থট অফ ডিউরিং দোজ 4 ফ্যাটাল মিনিটস, ফ্যাটাল মানে মারাত্মক সর্বনাশা, ঠিক আছে, যে 4 মিনিটে ভুলটা করেছে। তাহলে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম, ফ্রম বলছে, তখন ও যে উত্তরটা দিয়েছিল এই 4 মিনিটেও কী করেছিল, হোয়াট ওয়াজ হিজ আনসার, তার উত্তরটা কী ছিল, আই থট অফ মিস্টার কক্সন ফেস, আমি খালি মিস্টার কক্সনের মুখটা মনে করেছিলাম, জেন্টলম্যান নো ম্যান কুড ইনভেন্ট অ্যান আনসার লাইক দ্যাট। তাহলে কি বলছে দেখো, কোনো মানুষ এরকম একটা উত্তর সৃষ্টি নিশ্চয়ই করতে পারবে না, ইনভেন্ট করতে পারবে না, ইট ইজ অ্যাবসলিউটলি স্ট্যাম্পড উইথ ট্রু, এটা একদম ঠিক কথা, ঠিক আছে, এটা একদম সত্যিকারের কথা, মন থেকে বলা কথা। তারপরে কি বলেছে দেখো, ইউ হ্যাভ সিন দ্য গ্রেট অ্যাফেকশন লেজিটিমেট অর নট, লেজিটিমেট মানে বৈধ, যেটা আমরা ধরে নাও সমাজ যেটা মেনে নেয় সেটা হলো লেজিটিমেট, তাছাড়া ইললেজিটিমেট ব্যাপার, মানে ওই যে কক্সনের তোমার রুথ হানিওয়েলের সঙ্গে ফল্ডারের যে রিলেশনটা সেইটা বলেছে, এক্সিস্টিং বিটুইন হিম অ্যান্ড দিস ওম্যান হু কেম। তাহলে কি বলছে, এই যে দুজনের মাঝে যে একটা খুব সুন্দর একটা বন্ড আছে, একটা আকর্ষণ আছে, একে অপরের প্রতি টান আছে, যার জন্য রুথ এখানেও চলে এসেছিলো, মানে কোর্টে জাজ দিতেও, কোর্টে তোমার এভিডেন্স
দিতেও রুথ পিছুপা হয়নি। হেয়ার টু গিভ এভিডেন্স ফর হিম অ্যাট দ্য রিস্ক অফ হার লাইফ। তার নিজের জীবনে তোমার এই পজিশনের কিন্তু রুথের বর্ণনাটা দিচ্ছে না। দেখো রুথ কিন্তু বাড়ি যায়নি তারপরে, মানে রুথ নিজের কিভাবে জীবনযাপন করছে সেটা তোমরা পরে দেখতে পাবে। রুথ ইভেন নিজেকেও বিক্রি করে দেবে, ঠিক আছে। তাহলে কি বলছে, নিজের জীবনের রিস্ক নিয়ে ও কোর্ট অব্দি এসেছিল। ইট ইজ ইম্পসিবল ফর ইউ টু ডাউট হিজ ডিস্ট্রেস অন দ্য মর্নিং হোয়েন হি কমিটেড দিস অ্যাক্ট। তাহলে এইটা বোধহয় আপনার পক্ষে অসম্ভব যে মানে কি এটা দেখো বলেছে ফর ইউ টু ডাউট হিজ ডিস্ট্রেস, মানে সেই দিন সকালে যেদিন এই কাজটা করেছিল সেদিনে ওর মানসিকতা নিয়ে উল্টো পাল্টা সন্দেহ করা বা ভাবা এটা আপনার পক্ষে অসম্ভব, যদি আপনি বোঝেন ব্যাপারটা ওর কন্ডিশনটা তখন কী ছিল। উই ওয়েল know that terrible havoc such distress can make in weak and highly nervous people। তাহলে আমরা সবাই জানি টেরিবল হ্যাভক মানে টেরিবল কনফিউশন, রুইন এরকম বলেছে। যারা খুব নার্ভাস হয়, হাইলি নার্ভাস এবং দুর্বল চিত্তের মানুষ হয়, তাদের পরিণামটা কী হয়, যে সমস্ত কাজেই তাদের একটা সেই তোমার দুর্বলতা থাকে, একটুখানি টেনশন থাকে, তাই না? সেটাই বলেছে। ইট ওয়াজ অল দ্য ওয়ার্ক অফ আ মোমেন্ট, জাস্ট এক মুহূর্তেই হয়ে যায়, যেটা হয় ভালো হয় খারাপ হয় সব এক মুহূর্তে হয়ে যায়। দ্য রেস্ট হ্যাজ ফলোড, বাকিটা কি হয়, অ্যাজ ডেথ ফলোজ স্ট্যাপ টু দ্য হার্ট। তাহলে এখানে কত সুন্দর একটা কথা বলেছে। এই লাইনটা কোথা থেকে নেওয়া আছে, ম্যাকবেথের লাইন। ম্যাকবেথে কি হয়েছিল বলতো, যখন চাকুটা ডাঙ্কানের বুকে গেঁথে দিয়েছিল তারপরে কিন্তু ম্যাকবেথ যথেষ্ট পরিমাণে অনুতপ্ত হয়েছিল, কিন্তু কিছু হয়েছিল, বেঁচেছিল, ডাঙ্কান বাঁচবে না, স্বাভাবিক কথা। যত সম্ভব তোমার অ্যাক্ট 4 আছে, আই ডোন্ট রিমেম্বার। যাই হোক, তাহলে কি বলছে যে তুমি যদি চাকু একবার ছুরিকাঘাত করো, চাকুটা যদি বুকে গেঁথে দাও, তাহলে ডেথ অটোমেটিক চলে আসবে। যেমনটা কি করেছিল এখানে ফল্ডারের জন্য বললো যে ও ফর্জারিটা করেছিল বটে, কিন্তু বাদ বাকিটা ওর ওই একটা ভুলের জন্য, মানে তোমার চেক অল্টার করা, কাউন্টার ফয়েল অল্টার করা, তারপরে আবার 90 পাউন্ড লেখা, যা কিছু করেছিল সেই ভুলগুলো পরপর হয়েছিল একটা ভুলের জন্য। অর ওয়াটার ড্রপস ইফ ইউ হোল্ড আপ আ জাগ টু এমটি ইট, এবং এক ধরো জাগে গোটাটা একটা পাত্র, জলের পাত্রতে জল আছে, সেটাকে উবুর করে যদি জলটা ফেলো তাহলে কি হবে, স্বাভাবিকভাবে সেটা এমটি হবে, তাহলে এমটিনেস আসে। সেরকম বলছে, বিলিভ মি জেন্টলম্যান, দেয়ার ইজ নাথিং মোর ট্র্যাজিক ইন দ্য লাইফ দেন দ্য আটার ইম্পসিবিলিটি অফ চেঞ্জিং হোয়াট ইউ হ্যাভ ডান। তাহলে এটা একটা মারাত্মক লাইন, একটা ফিলোসফিক্যাল লাইন বলতে পারো। বলছে ভদ্রলোক মহাশয়াগণ সব বলছে, ধরে নাও এরকম, যে একটা তোমার ট্র্যাজিক জিনিস যেটা ঘটে গিয়েছে সেইটাকে চেঞ্জ করা, সেইটা ইম্পসিবল তোমার পক্ষে। এটা খারাপ কোনো জিনিস, যে কোনো জিনিস কিছু একটা ভুল করলে সেটাকে চেঞ্জ করা কিন্তু খুব কঠিন হয়ে যায়, তাই না? কোনো সময় চেঞ্জ করা অসম্ভবই হয়ে পড়ে। ওয়ান্স দ্য দিস চেক ওয়াজ অল্টার্ড অ্যান্ড প্রেজেন্টেড, একবার যদি সেই চেকটা অল্টার্ড করা হলো এবং তারপরে উপস্থিত করা হলো, দ্য ওয়ার্ক অফ 4 ম্যাড মিনিটস, আরও স্ট্রেস দিয়ে বলেছে, দেখো বলে সেই 4 মিনিট, না সেই তোমার পাগলের মতো, মানে তোমার সেই মত্ত 4 মিনিট, মত্ত হাতির মতো। দ্য রেস্ট হ্যাজ বিন সাইলেন্স, বাকিগুলো কী ছিল, অটোমেটিক চলে এসেছিলো। যেমন বুকে ছুরিটা মেরে দাও, আর কিছু করতে হবে না তোমাকে, লোকটা অটোমেটিক মারা যাবে, ব্লিডিং হবে, রক্ত পড়বে, বা সেরকম কথা বলেছে। বাট ইন দোজ 4 মিনিটস দ্য বয় বিফোর ইউ হ্যাজ স্লিপড থ্রু দ্য ডোর হার্ডলি ওপেন্ড ইন টু দ্যাট গ্রেট কেজ হুইচ নেভার আগেন কোয়াইট লেটস আ ম্যান গো, দ্য কেজ অফ ল। কিন্তু কি বলেছে দেখো, কিন্তু এই 4 মিনিটে কি হয়, এই 4 মিনিটের সিদ্ধান্তই, মানে একটা জাজ যদি ধরে নাও 4 মিনিটে একটা সিদ্ধান্ত নেয়, তাহলে কি হবে, তাকে দরজার ভিতরে যে মানে তোমার কেজের মধ্যে গ্রেফতার করা হবে, মানে কি বলেছে এখানে জেলে ভরা হবে, এবং তারপরে এই যে কেজ অফ ল, তাকে কোনোদিনই বাইরে আসতে দেবে না। সে মানে সেই খতরনাক 4 মিনিট, ঠিক আছে, মানুষের যে কোনো একটা সিদ্ধান্ত, ক্ষণিকের সিদ্ধান্ত। ওকে, বেশ ঠিক আছে, আজকে তাহলে এতটাই থাকছে। পরের দিন তোমার যাই হোক এগোনো যাবে। এর মধ্যে যদি কিছু অসুবিধা থাকে তাহলে আমাকে টেক্সট করো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থেকো, টাটা।